রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। দুপুরের পর রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। দর্শক, একটি ভালো খবর আছে, জানি না ভালো খবর নাকি মন্দ খবর, আপনারা বিচার করবেন। একজন বিশাল কেউকেটা ধরা পড়েছে, তিনি আবার বিশাল বীর মুক্তিযোদ্ধা। অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে, আসল মামলা করা হয়েছে, যে মামলায় আসলেই শেখ হাসিনা তার জীবনের শ্রেষ্ঠ ধরাটা খেতে পারেন। আনসাররা আন্দোলন করছেন আর ওয়াশিংটনে বসে সজীব ওয়াজেদ জয় উৎফুল্ল হচ্ছেন। তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন একের পর এক, আনসারদের আন্দোলনকে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন, ইত্যাদি ইত্যাদি। আমার এই ভিডিওর টপিকটা হচ্ছে 7 সিস্টার দখল দেব, বাবরকে মুক্ত করব, 7 সিস্টার দখল দেব। তারাও ভারতকে যেভাবে হুমকি দিচ্ছেন, তাদের হুমকিতে দিল্লি পর্যন্ত কেঁপে উঠছে। তারা ভারতে গ্যাস লাইন বন্ধ করতে চাচ্ছে, ভারতের সঙ্গে আন্তঃবাণিজ্য বন্ধ করে দিতে চাচ্ছেন। বহু বছর পর আমরা এমন একটা জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম যেটা আমাদের কাছে একেবারে ভিন্ন লেগেছে, এবং ভিন্ন মানে হচ্ছে আমরা আরেকজনের সাথে চাই বা না চাই আমাদের অবচেতনে তুলনা হয়ে যায়। সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে। দীর্ঘদিন পর আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর একটি খবর চোখে পড়ল। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই সেটা বুঝতে পেরেছেন, এমনকি এটাও বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কী ধরনের হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আনসার সদস্যরা অত্যন্ত বড় মাপের ভুল কাজ করেছে। আনসাররা যে ভুল কাজ করেছে তার প্রমাণ হচ্ছে, প্রথম অবস্থাতে শিক্ষার্থীদের তারা পিটিয়েছে, কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এবং একটা স্বৈরাচার দানবীয় সরকারকে বিতাড়িত করার যে অভিজ্ঞতা তাদের হয়েছে, এই শিক্ষার্থীদের হুট করে এভাবে তাদের উপরে গায়ে হাত তুলে দাবি দেওয়া আদায় করা যাবে, আনসারদের এই বোঝাটা ছিল সম্পূর্ণরূপে ভুল। আনসারদের জন্যে আরও কিছু বিপদের কারণ হয়েছে। আনসাররা আন্দোলন করছেন আর ওয়াশিংটনে বসে সজীব ওয়াজেদ জয় উৎফুল্ল হচ্ছেন। তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন একের পর এক, আনসারদের আন্দোলনকে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন, ইত্যাদি ইত্যাদি। তো সজীব ওয়াজেদ জয় কে? সজীব ওয়াজেদ জয় হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তিনি ক্ষমতা হারিয়েছেন, সিংহাসন হারিয়েছেন। তো তিনি সিংহাসন হারানোর ফলে তিনি এক ধরনের মনোবেদনায় আছেন। সেই মনোবেদনায় থাকার কারণে বাংলাদেশে যা কিছুই ঘটবে এবং সেটা যদি সরকারের একটু বিপক্ষে যায় তাহলে সেটাতে তিনি উৎফুল্ল হবেন। ওই যে যখন একেবারে কোনো কিছু থাকে না তখন খড়কুটোকে আঁকড়ে ধরেও মানুষ বেঁচে থাকতে চায়, টিকে থাকতে চায়। তো সজীব ওয়াজেদ জয়ের অবস্থা হয়েছে এইরকম। সজীব ওয়াজেদ জয় তো আসলে যে জীবনযাপন করতেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রিন্স সালমান। সৌদি আরবের সালমান যে জীবনযাপন করেন, বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের সালমান ছিলেন সজীব ওয়াজেদ জয়। এসএসএফ পহরা থেকে শুরু করে টাকা পয়সা নানাবিধ কিছুতে তার কোনো কিছুর অভাব ছিল না, একটা রাজকীয় জীবনযাপন। তো সেই রাজকীয় জীবনযাপন হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে, আর পাচ্ছেন না, তো তখন তার নানা রকমের মর্মবেদনা তার ভেতরে তৈরি হয়েছে এবং সেটা বোঝা যাচ্ছে। সেই বোঝা যাওয়ার কারণে তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতিবিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতিবিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে, এরকম একটা ধারণা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন। যে পাগলার সুখ মনে মনে বলে না বাংলা ভাষায়, অনেকটা সেই রকম। তো পাগলার সুখ মনে মনে এটা এইখানে জয়ের যে অনুসারীরা আছে তাদেরও কারো কারো দেখা গেছে, এটা থাকতে পারে। কিন্তু এই যে জয়ের পাগলার সুখ মনে মনে, এটা আনসার সদস্যদের আন্দোলনের বা তাদের যে যৌক্তিক দাবি সেটার বিরুদ্ধে গেছে। বিশেষ করে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কারণে আনসার সদস্যদের দাবি মানার যৌক্তিকতা হারিয়েছে এবং আনসার সদস্যদের প্রতি যে সহানুভূতি ছিল মানুষের, সেই সহানুভূতিটা আর এখন থাকছে না। বা আমাদের যদি আমার কথাও বলেন যে তাদের প্রতি যে সহানুভূতি, সেই সহানুভূতির জায়গাটা এখন আর থাকছে না। তো এরকম একটা অবস্থায় আনসার সদস্যদেরকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনার কয়েকটি দিক আছে। সেই কয়েকটি দিকের মধ্যে একটি দিক যেটা, যে সরকারকে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে যে তার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চলমান আছে। আর এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সরকারের কৌশল কী হবে সেটা নির্ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনকালে সরকারের বিরুদ্ধে ছোটোখাটো যা কিছু হয়েছে সব কিছুকে তারা বলেছে বিএনপি, জামাত, শিবির, রাজাকারদের ষড়যন্ত্র, দেশবিরোধী ষড়যন্ত্র।
তো আওয়ামী লীগ যেটা ওকেই বলে দিয়েছে রাজাকার। আর বর্তমান সরকার এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে বা দাবি দেওয়ার পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার যদি যে কোনো কিছুকেই আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী লীগের ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি বলে অভিহিত করতে থাকে, তাহলে সেটা আবার মানুষের কাছে একটা ভুল মেসেজ যেতে পারে। সুতরাং সরকারকে খুব সতর্ক থাকতে হবে যে ধরেন যারাই দাবি করছেন, যারাই আন্দোলন করছেন, তারা সবাই আওয়ামী লীগের লোক, এটা ভাবার কোনো কারণ নেই। যদিও আনসার যেভাবে গঠন করা হয়েছে, আনসারের যারা সদস্য তাদের ভেতরে আওয়ামী লীগের বড় একটা অংশ আছে কোনো না কোনোভাবে, সেটা ধারণা করার সুযোগ আছে। 2023 সালে আনসারদের জন্য বিশেষ একটা আইন করা হয়েছে, তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে, সেটাও বাড়ানো হয়েছে সরকারের নির্বাচন কেন্দ্রিক এবং দমন পীড়ন চালানোর হাতিয়ার হিসেবে আনসারকেও ব্যবহার করার সুবিধার জন্য। তো এরকম একটা অবস্থার মধ্যে সরকার যদি সুস্থ এবং স্বাভাবিকভাবে কাজ করতে চায়, তাহলে বিভিন্ন জন যে দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছেন, রিকশাওয়ালা থেকে শুরু করে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী, তথ্য আপা, আনসার, আরও অনেকে আছেন, তারা যে দাবি দেওয়া নিয়ে আসছেন, সেই দাবি দেওয়াগুলোর সরকারের পক্ষে হুট করে সব কিছু মেনে নেওয়া সম্ভব না। তো সব কিছু যদি মেনে নেওয়া সম্ভব না হয়, তাহলে কোনগুলো মানা সম্ভব, সেগুলো তারা কোন প্রক্রিয়াতে মানবেন, তো সেই বিষয়গুলো খুবই পুঙ্খানুপুঙ্খভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। দর্শক, একটি ভালো খবর আছে, জানি না ভালো খবর নাকি মন্দ খবর, আপনারা বিচার করবেন। একজন বিশাল কেউকেটা ধরা পড়েছে, তিনি আবার বিশাল বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু, তিনি ধরা পড়েছেন। কি বলছেন শুনছেন তো? অর্থাৎ কোটা আন্দোলনের একদম পুরো বিপক্ষের। যখন আপনাদের এই ভিডিওটা দেখলাম, এই ভিডিওর কিছু ছবিও আপনারা দেখতে পাবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন। ইতিমধ্যে বেশ কিছু মানুষ হতাহত হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কাছে যে এই মানুষগুলো, এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, 14 দলের মিটিং ডেকেছিল শেখ হাসিনা, যে কি করা যায় এই প্রেক্ষিতে, উনারা যে আরো শেখ হাসিনাকে উত্তেজিত করছে, বলছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। কেন? যেহেতু এই আন্দোলন হচ্ছে জামাত শিবির সংগঠিত করছে, এবং এটাকে যদি করা হয় তাহলে মানে দেশ একেবারে জঙ্গি মুক্ত হবে, জামাত মুক্ত হবে, মুক্তিযুদ্ধের চেতনা একদম তরবর করে উঠতে থাকবে উপরে, একেবারে মানুষ একেবারে মানে আনন্দের জোয়ার বইয়া যাবে সারা দেশে, এইরকম একটা ভাব তারা প্রকাশ করলেন। এবং একটা মানে ঘৃণ্য একটা অপকৌশল হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দৃষ্টিটাকে ওই দিকে ধাবিত করার চেষ্টা করলো। এবং শুধু তাই না, তারা বললো যে আপনার এই পুলিশ দিয়ে হবে না, আর্মি নামান। এবং এই বৈঠকের পরেই শেখ হাসিনা আর্মি নামালো এবং সান্ধ্য আইন জারি করলো। এরা হচ্ছে এই গত 15 বছরে ধিক্কৃত, নিন্দিত, অত্যাচারী শেখ হাসিনার শাসনের দোসর এবং সঙ্গী। শেখ হাসিনার যদি কখনো বিচার হয় যে যে অপরাধে, এই একই অপরাধে এদেরকেও বিচার হওয়া উচিত। কেননা এরা মানুষকে সাংঘাতিক রকম বিভ্রান্ত করেছে। কেন বিভ্রান্ত করেছে? এই রাশেদ খান মেনন, এই হাসানুল হক ইনু, ওনাদের একটা বড় অতীত ছিল। একসময় ওনারা দুইজনই এই শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নাকি স্বাধীনতার পরে আরেক দুঃশাসন চাপিয়ে দিয়েছিল, জাতীয় সরকার গঠন করা, মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষণের বদলে যখন নাকি অত্যাচার নির্যাতন শুরু করলো, তখন কিন্তু ওনারা প্রতিবাদী ভূমিকায় ছিল। এই হাসানুল হক ইনুর ডাকে কত শত শত মানে জাসদ কর্মী নিহত হয়েছে রক্ষী বাহিনীর হাতে। রাশেদ খান মেনন, তিনিও প্রতিবাদী ছিলেন, তাদের একটা ইমেজ ছিল। কিন্তু গত 15 বছরে তারা তাদের বয়সের শেষ প্রান্তে এসে তারা চরমভাবে জঘন্য রকমের দালালি করেছে। তাদের একটাই লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা, হয় এমপি, মন্ত্রী। তো রাশেদ খান মেনন কখনো এমপি থেকেছেন, মন্ত্রী থেকেছেন, কিন্তু হাসানুল হক ইনু আবার শেষ পর্যায়ে তার ভাগ্যে বিপর্যয় ঘটেছে, সেটা তাদের নিজস্ব আভ্যন্তরীণ কারণে। কিন্তু শেষ বেলা যখন নাকি শেখ হাসিনার গদি টলমল করছিল, তো তিনি আবার এই সমস্ত মানে আস্থা করে নিক্ষিপ্ত এই লোকগুলোকে আবার টেনে এনেছে এবং তাদের উপর ভর করেছে। এবং তারা শেখ হাসিনাকে মানে মানে সুবুদ্ধি দেওয়ার বদলে আরো উত্তেজিত করেছে, আরো কুবুদ্ধি দিয়ে আরো মানুষের হতাহত, মানে আরো ব্যাপক ব্লাডশেড, মানে রক্তপাতটাকে আরো নিশ্চিত করেছে। সুতরাং এই গণহত্যার দায়ে যদি শেখ হাসিনার বিচার হয়, এই ইনু মেনন এদেরকেও বিচার হওয়া উচিত। এবং এদের শাস্তি হওয়া উচিত এই কারণে যে এরা কত বড় পাপ করেছে, যে স্বৈর শাসনের দোসর ছিলেন। বাংলাদেশের ভোটবিহীন নির্বাচনে তারা মুখ বুঝে তারা মানে সমর্থন জানিয়েছে। মানে রাশেদ খান মেনন একটু মাঝে মধ্যে প্রতিবাদ করলেও আবার পর মুহূর্তে আবার ভোল পাল্টেছেন। হাসানুল হক ইনু সেই একই অবস্থা। অথচ এই দুজনের প্রতি মানুষের এক সময় ভালোবাসা ছিল, তাদের অনেক হাজার হাজার অনুসারী ছিল। তারা মোড়টা ঘোরাতে পারতেন, শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতনের হাত থেকে জাতিকে রেহাই দিতে পারতেন, কিন্তু দেননি। বরং একেবারে এই ধরা পড়ার আগ পর্যন্ত তারা নির্লজ্জভাবে দালালি করে গেছে, পতন হওয়ার আগ পর্যন্ত। তারপরে কি হলো? শেখ হাসিনা পালিয়ে গেল, কিন্তু এই দোসরদেরকে তো রেখে গেল। এখন তারা পালিয়ে বেড়াচ্ছিল, সেই পলাতক অবস্থায় তারা মানে খুব লজ্জাজনক ভাবে ধরা পড়লো। এখন আজকে নিশ্চয়ই ডিবি অফিসে যাবে, কালকে তাদেরকে প্রডিউস করা হবে মানে আদালতে। তারপর আমি জানি না মানে আর যাতে না হোক ডক্টর ইউনূসের ভাষণের প্রেক্ষিতে, যে তাদের যাতে কিল চড়থাপ্পড় না খেতে হয়। কিন্তু তারপরও মানুষের যে ঘৃণা, মানুষের যে তীব্র রোষ, সেই রোষটা কিন্তু থাকবে।
এদের ওই বোঝার সাধ্য পর্যন্ত নেই যে মানুষ এদেরকে কি পরিমাণ ঘৃণা করে। এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন, আওয়ামী লীগের হয়তো অনেক নেতাকে মানুষ ক্ষমা করবে, কিন্তু এই দুই ব্যক্তিকে আমি জানি যে এত বেশি তারা ঘৃণা করে যে তাদেরকে কেউ ক্ষমা করবে না। এবং মোটামুটি এই তার মধ্যে ইনু 1 নম্বরে নাকি মেনন 1 নম্বরে, নাকি মেনন 1 নম্বরে নাকি ইনু 1 নম্বরে, এটা আপনারা বিচার করেন। এই দুইজনকে মোটামুটি একই পাল্লায় মানুষ মাপে এবং এদের প্রতি বিন্দু মাত্র কোনো ভক্তি, শ্রদ্ধা, সহানুভূতি তো নাই। মানে শেখ হাসিনা এবং তার দল যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে, এদের দল একদম চূর্ণ বিন্ন, এমনি তো নাই, তারপর যদি খড়কুটো যদি থেকে থাকে সেটাও বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ বা এমন একটা গণঅভ্যুত্থান বিপ্লব হলো তার মধ্য দিয়ে একেবারে এই সমস্ত জঞ্জালগুলো একেবারে মাটির গভীরে মানে তারা চলে গেল। দীর্ঘদিন পর আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর একটি খবর চোখে পড়লো, গণমাধ্যমে এসেছে। তার কারণ এই মুহূর্তে তো আর কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তার ভাষণ দেওয়ার কোনো সুযোগ নেই, রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে তার বিশেষ কোনো চেয়ার অলঙ্কৃত করারও কোনো সুযোগ নেই। তার একটি খবর দীর্ঘদিন পরে এসেছে, সেটা হচ্ছে যে বানভাষী মানুষদের পাশে এসে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কখন জানিয়েছেন? জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, সেই জায়গায় তিনি এই আহ্বানটি জানিয়েছেন, এই খবরটি এসেছে। এটা নিয়ে আলাপ করার কিছু নেই, কিন্তু একদিক থেকে গুরুত্ব নিশ্চয়ই রয়েছে। সেটি হচ্ছে যে তার মতন একটি ভয়ঙ্কর দুর্নীতিবাজ, মেরুদণ্ডহীন একজন রাষ্ট্রপতির সংবাদ এখনো কেন প্রচার হবে গণমাধ্যমে? আমি ভাবছিলাম যে কেন এখনো তার সংবাদ প্রচার হয়, তার কি গুরুত্ব রয়েছে? এমনিতেই তিনি যে রাষ্ট্রপতি হলেন কোন যোগ্যতায়, কোন বিবেচনায় হয়েছেন সেটা তো আমরা জানি। তখন অনেকেই তার সংবাদ প্রকাশে একটু কাছামাছি করতেন, তারপরে বাধ্য হয়ে দিতে হতো সাংবিধানিক পোস্ট, রাষ্ট্রের সর্বোচ্চ পদ তার, সেই জায়গা থেকে ফর্মালিটিস মেনটেন করতে গিয়ে বা নানান ধরনের আনুষ্ঠানিকতা থাকে, তার অংশ হিসেবে এই সংবাদগুলো আমরা প্রচার করতাম। কিন্তু এখনো প্রচার করার কি কারণ থাকতে পারে? আমি মোটামুটি নিশ্চিত যে তিনি এই মুহূর্তে বঙ্গভবনের গৃহবন্দী অবস্থায় রয়েছেন। আর এই যে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, সেটাও বা কেন করলেন? তার কি প্রয়োজনীয়তা রয়েছে এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশে, এই মুহূর্তে? আগেও ছিল না, তিনি যখন রাষ্ট্রপতি হয়েছেন তখনও ছিল না। তার মতো একটা কলা গাছ, একটা দুর্নীতিবাজ, একটা চরম অনুগত, যিনি পা ছুঁয়ে সালাম করতে যান প্রধানমন্ত্রীর এবং পা ছুঁয়ে সালাম করতে না পারার কারণে তার মনোবেদনা জাগে, এমন একটি লোককে শেখ হাসিনা নিজের প্রয়োজনেই তো একেবারে কোনো কারণ তো ছিলই, মানে মিনিমাম কোনো যোগ্যতা যার নাই, সেই ধরনের একজন ব্যক্তিকে এই পদে বসানো হয়েছিল, এই পদটিকে কলঙ্কিত করা হয়েছে। এবং অনেকেরই প্রশ্ন, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেলেন, তার সঙ্গে সঙ্গে আগে পরে দলের নেতাকর্মীরা, মন্ত্রিপরিষদের সাবেক সদস্যরা, তার উপদেষ্টারা যেভাবে পালিয়ে গেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কপাল যে চরম ভালো, তার জীবনের চরম পাওয়ারগুলোর মধ্যে দুটি বিষয় উল্লেখ না করলে নয়। একটা হচ্ছে তার রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রবেশ করা, আরেকটি হচ্ছে শেখ হাসিনার সৈন্য সামন্ত যেভাবে পালিয়ে গেছে, যেভাবে দৌড়ের উপরে আছে, যেভাবে আত্মগোপনে আছেন, সেই জায়গায় তিনি এখনো টিকে আছেন এখনো পর্যন্ত। তাই মানুষের খুব স্বাভাবিক প্রশ্ন, তাকে এখনো কেন পদত্যাগ করানো হচ্ছে না? এই বিষয়ে আমি একটু বলে রাখি, বিভিন্ন মাধ্যম থেকে যেটুকু শুনতে পাচ্ছি যে তার পদত্যাগ পত্রটিও জায়গা মতো নেওয়া হয়ে আছে, সুযোগ বুঝেই একেবারে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। কোনো এক সময় ঘোষণা আসবে যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, সাংবিধানিক কিছু আনুষ্ঠানিক কাজ বাস্তব রয়েছে দেশে, সেগুলোই প্রতিপালনের জন্য এখনো তাকে রেখে দেওয়া হয়েছে। এবং যে কোনো সময় আমরা শুনতে পারবো যে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমি নিশ্চিত, অনেকখানি নিশ্চিত, তাকে এই যে পদত্যাগের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বা তার পদত্যাগের ঘোষণাটি আসার সঙ্গে সঙ্গে আমরা শুনতে পারবো তাকে আটক করা হয়েছে। তাকে আটক করতেই হবে, করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই যে এস আলমের যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, ইসলামী ব্যাংক থেকে শুধুমাত্র 1 লাখ কোটি টাকা তিনি লুটে নিয়েছেন এবং পাচার করেছেন তো আরো কত গুণ বেশি, তার তো কোনো হিসাব নাই। এই এস আলমের 1 নম্বর সহযোগী তো আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এবং সেটা কতটা ভয়ঙ্কর, যার কোনো মিনিমাম যোগ্যতা নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, তার সারা জীবন তিনি তো ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, তিনি দুদকের কমিশনার ছিলেন, রাষ্ট্রপতি হয়েছেন, তার একটা ভালো কাজ আমাদেরকে কেউ প্লিজ দেখাতে পারবেন না? শুধুমাত্র শেখ হাসিনার তল্পিবাহক, শেখ হাসিনার তুলমর্দনকারী হিসেবে তার এই জীবনের চরম পাওয়া, যেটা তিনি নিজেও বলেছিলেন যে আমি জীবনে কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হব, সবকিছু করার মালিক আল্লাহ, অবশ্যই আল্লাহ, অবশ্যই সৃষ্টিকর্তা সবকিছু করার মালিক, এবং তারও যে কি অবস্থা হবে সেটি দেখার অপেক্ষায় আছি। তিনি এর আগে আমি বলেছি আমার একটি ভিডিও কন্টেন্টে যে কি পরিমাণ ছেচরাম দুর্নীতি করেছে দুদকের কমিশনার থাকা অবস্থায়, তার অনেক এভিডেন্স রয়েছে, এগুলো এখনো জনসম্মুখে আসে না, আমি ব্যক্তিগতভাবে জানি। এবং তার ছেলে থেকে শুরু করে তার নাতি, তারা যে কি পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তারও কিছুটা নমুনা আমরা এর মধ্যে পেয়েছি। এবং এই শাহাবুদ্দিন চুপ্পু নিজে এতটাই ভয়ঙ্কর, আমি আমার কথা বলতে পারি, আমি এর আগে একটি গণমাধ্যমে যখন নিউজের দায়িত্বে ছিলাম তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তিনি যখন রাষ্ট্রপতি হন, নির্বাচিত হন বা তার নামটি প্রজ্ঞাপন হিসেবে আসে রাষ্ট্রপতি হিসেবে,
তাতেই যে ধরনের হুমকি, যে ধরনের খবরদারি সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কোন এক কর্মকর্তা আমাকে দিয়েছিলেন এবং সেটা আমার পেশাগত জীবনে অনেক প্রভাব রাখার চেষ্টা করেছে, এতটাই ভয়ঙ্কর এই শাহাবুদ্দিন চুপ্পু। এমনিতে তো গণমাধ্যমে কথা বলা কিংবা সরকারের কোনো সমালোচনা গঠনমূলক কিছুই তো সুযোগ ছিল না গত 15 বছরে। এই শাহাবুদ্দিন চুপ্পুর, যার মিনিমাম কোনো যোগ্যতা নেই, সেই যোগ্যতাহীন অবস্থায় দেশের রাষ্ট্রপতি হয়ে তিনি আবার ক্ষমতার চর্চা করতেন। আমরা দেখেছি যে তিনি সাজেক ভ্রমণে যাবেন, 3 দিন 4 দিন সেই এলাকার সবকিছু বন্ধ রাখা হয়েছিল। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।